কোথায় তুমি? তোমাকে একটা খুশির খবর শোনাবার রয়েছে, শুনলে তুমি একদম চমকে উঠবে। কি গো মা, সাড়া দিচ্ছ না কেন? কোথায় গেলে তুমি? দিদি, আমার মনে হয় মা রান্নাঘরে রয়েছে, তাই হয়তো শুনতে পাচ্ছে না। আর তুমি যদি অর্ধেক রাস্তা থেকে মাকে ডাক দিতে দিতে যাও, তাহলে মা কিভাবে শুনতে পাবে? আগে বাড়ির সামনেটাতে চলো, বাড়ির ভিতরে ঢোকো, তারপর তো মাকে ডাক দাও, তখন মা শুনতে পাবে। নেহা, তুই আমার খুশিটা বুঝতে পারছিস না। আমি অনেক বড় একটা খুশির খবর দিতে চলেছি, সেটা তুইও জানিস না। তুইও শুনলে অবাক হয়ে যাবি। আর এই খুশির খবরটা শোনানোর জন্যই তো আমি মাকে অর্ধেক রাস্তা থেকে ডাক দিচ্ছি। দিদি, কি এমন খুশির খবর যেটা আমি শুনলেও চমকে উঠবো? কি হয়েছে দিদি, বলো না। তুমি কি কোথাও চাকরি পেয়ে গেছো? হ্যাঁ, ওই রকমই কিছু একটা ভেবে নে। আমার কাছে একটা বড় খুশির খবর আছে, যেটা আমার কাছে অনেকই মূল্যবান। আরে মা, বাবা, আমরা তো চলে আসলাম। তুমি এখনো রান্নাঘরে কি করছো মা? দেখো, আমি রেজাল্ট নিয়ে চলে এসেছি। তোর অপেক্ষাতেই তো আমি বসে রয়েছি, তোর জন্যই তো পায়েস বানাচ্ছিলাম। আমি জানি, আমার পুরো বিশ্বাস আছে কলেজের ফার্স্ট তুইই হবি। কি রে বল না, কি হলো, তুই ফার্স্ট হয়েছিস তো? মা, তোমার মেয়ে আর ফার্স্ট হবে না? এটা কখনো হয় নাকি? তুমি তো জানো আমিই ফার্স্ট হব, আর আমিই ফার্স্ট হয়েছি। মা, এবার আমি তোমাদের এই দারিদ্রতা মিটিয়েই ছাড়বো। আমি ভালো রেজাল্টের কারণে ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছি, আর ওখানেই থাকবো। ওখানে থেকে আমি চাকরি করবো আর তোমাকে টাকা পয়সা পাঠাবো। কি সত্যি? তুই সত্যি সত্যি ব্যাঙ্গালোরে যাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাল পর্যন্ত আমার যে মেয়েটা এত ছোট ছিল, আজ সে এত বড় হয়ে গেল। এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি মা। তুই আরো বড় হ, তুই আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে বার কর মা। মা, দেখবে আমিও একদিন দিদির মতন বড় হয়ে কলেজে ফার্স্ট হয়ে বিদেশে যাব, আর আমি ওখানে চাকরি করব। আমার তো ছোটবেলা থেকেই শখ, আমি বিদেশে গিয়ে চাকরি করব, আর ওখানেই থাকবো, আর বিদেশে থেকে তোমাকে টাকা পাঠাবো। তাহলে তোমার আর কোনোই কষ্ট হবে না। ওহো, তুই এখন চুপ কর তো। তোর পড়াশোনা শেষ করতে করতে এখন অনেক বাকি আছে। আগে ওর জন্য আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে। ওকে তো ব্যাঙ্গালোরে পাঠাতে হবে নাকি? মা, তোমাকে কোনো টাকা পয়সা জোগাড় করতে হবে না। টাকা পয়সা আমি ঠিক জোগাড় করে নেব। আসলে মা, তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু না, বলার সুযোগই পাচ্ছিলাম না। আজ সেই সুযোগটা এসে গেছে। জানো মা, আমি না একটা ছেলেকে পছন্দ করি। ওর নাম নিমাই। নিমাই খুব ভালো ছেলে, আর ও বলেছে আমার চাকরিতে যা টাকা লাগবে ওই সেটা দেবে। সত্যি? যাক, তাহলে আমি অনেক খুশি হলাম। তুই তোর নিজের পায়ে দাঁড়াবার সাথে সাথে নিজের জীবনসঙ্গীও খুঁজে নিয়েছিস, এটাই ভালো। তাহলে আমার সঙ্গেও একবার দেখা করা, আমিও তো দেখি নিমাই কেমন ছেলে। মায়ের মুখে এই কথা শুনে নিতা নিমাইকে ফোন করে বলে দেয়। পরের দিন নিমাই কমলা দেবীর সঙ্গে দেখা করতে আসে। কমলা দেবীর সঙ্গে দেখা করা, কথা বলার পর কমলা দেবীর নিমাইকে অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু কমলা দেবী নিমাইকে বলেন, দেখো বাবা নিমাই, আমি এখন আমার মেয়েটার বিয়ে দিতে পারবো না। আমার হাতে এখন অত পয়সা করি নেই। যা রোজগার করি তাতেই সংসার আর দুটো মেয়ের পড়াশোনার খরচ শেষ হয়ে যায়। তাই বিয়ের কথা আমি এখন ভাবিনি বাবা। এখন আমি বিয়েটা দিতে পারবো না। কাকিমা, আপনি বিয়ে নিয়ে চিন্তা করবেন না, আমি তো আছি। নিমাইয়ের মুখে এই কথা শুনে কমলা দেবী অনেক খুশি হয়ে যায়। এরকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নিমাই এবং নিতা দুজনেই ব্যাঙ্গালোরে কাজে ছুটে চলে যায়। এদিকে নেহা আর কমলা দেবী একা হয়ে পড়ে। নেহা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে ভর্তি হওয়ার পর নেহা তার মাকে বলে, মা, তুমি আমাকে দিদির মতো বিদেশে পাঠিয়ে দাও না। শোনো না, তুমি আমার জন্য টাকা জোগাড় করো। আমি এই কলেজে পড়তে চাই না, আমি বিদেশের কলেজে পড়তে চাই। ওখানেরই কলেজে ভর্তি হতে চাই। বিদেশে পড়াশোনা করলে কত লাভ জানো? পড়াশোনা করতে করতে চাকরি পেয়ে যাব, তাহলে তোমার আর কোনোই সমস্যা থাকবে না। আমিও তোমাকে টাকা পয়সা পাঠিয়ে দেব। কমলা দেবী নিজের আর্থিক অবস্থার কথা ভেবে নেহাকে বলে, মা নেহা, তুই তো আমার একমাত্র সাহারা, বল তুই আমাকে ছেড়ে চলে যাবি? ঠিক আছে, তুই যদি যাস তাহলে কিন্তু আমার কথা ভুলে যাস না। বিদেশে গেলে বিদেশের কথা যেন সবসময় মাথায় না ঘোরাফেরা করে। দেখ, তোর দিদিটা তো কতদিন হয়ে গেল গেছে, কই আমাকে একবারও ফোন করেনি, আমার খবরও জানতে চায় না। তুই যেন তোর দিদির মতন হয়ে যাস না মা। মা, আমি কেন দিদির মতন হয়ে যাব বলো তো? দিদি মনে হয় বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেছে, তাই আমাদের কথা আর মনে করে না। আর তাছাড়া আমি সবসময় তোমাকে ফোন করব, ওখানে গেলে সবসময় তোমাকে মিস করব। নেহার মুখে এই কথা শুনে নেহার মা তাকে আর বারণ করে না। নেহার বাবা জায়গা জমি বিক্রি করে যা টাকা পয়সা জোগাড় হয় সেই টাকা দিয়ে নেহাকে কমলা দেবী দিল্লি শহরে পড়াশোনা করতে পাঠায়। নিতা মায়ের কথা ভুলে গিয়ে নিমাইয়ের সঙ্গে বিয়ে করে একদম সেটেল হয়ে গিয়েছিল। একবারও মায়ের কথা মনে পড়তো না, আর নেহার সঙ্গেও কোনো যোগাযোগ হতো না। অন্যদিকে নেহা দিল্লি শহরে গিয়ে তাদের মতোই হয়ে উঠেছিল। সেখানে কলেজ করতে করতে নেহা একটা চাকরি পেয়ে যায়।
নেহা সেখান থেকে যা বেতন পেত তাই দিয়েই নিজের শপিং, খাওয়া দাওয়া এবং বাড়ি ভাড়ার খরচ করে নিত। নেহাও তার মায়ের কথা মনে করতো না। এক একদিন এক এক রকমের ড্রেস পরে অফিসে যেত। তাকে দেখে শহরের অনেক ছেলেমেয়েরাই তার সঙ্গে কথা বলতে আসতো। আর এরকমভাবেই শহরে অনেক বন্ধু করে নিয়েছিল নেহা। দেখতে দেখতে বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায়। এদিকে দুই মেয়ের পাত্তা না পাওয়ায় আবারও কনকনে ঠান্ডায় কমলাদেবী কাজে লেগে যায়। আমার দুই মেয়ে আমার কাছে কত ভালো ছিল, সব সময় আমার খেয়াল রাখতো, কিছু হলেই ছুটে এসে আমাকে বলতো। কিন্তু আজ এত মাস হয়ে গেল, দুই মেয়ের একবারও গলার আওয়াজটাও শুনতে পেলাম না। এর থেকে ভালো যদি আমার দুটো ছেলে হতো, তাহলে হয়তো তারা আমার কাছেই থাকতো, আমার দেখাশোনা করতো। এখন তো দেখতে পাচ্ছি মেয়ে হয়েও কোনো লাভ হয়নি। দুটো মেয়ে কেউই আমাকে কোনো রকম কিছু টাকা পাঠাচ্ছে না। এরকমভাবে কি আর দিন চলে? আমাকে কিছু একটা কাজ খুঁজতেই হবে। এই বলে কমলাদেবী কনকনে শীতে বাইরে ঘুরে ঘুরে সকলের দরজায় দরজায় গিয়ে কাজ চাইতে থাকে, কিন্তু কেউই কমলাদেবীকে কাজ দেয় না। তখন কমলাদেবী ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত্রিবেলা বাড়িতেই ফিরছিলেন। সে যখন বাড়িতে ফিরছিল তখন ঠান্ডার প্রভাব আরও বেড়ে গিয়েছিল, আর তার উপরে বরফ পড়ছিল। বাড়িতে এসেও ঠান্ডার হাত থেকে রেহাই পায় না, কারণ বাড়িটা ছিল নড়বড়ে ভাঙাচোরা। চারিদিক দিয়ে হু হু করে বাতাস বইছিল, যার কারণে কমলাদেবী ঠান্ডায় একদম অবশ হয়ে পড়ছিল। এরকমভাবেই যেমন তেমন করে সেদিন রাতটা কাটিয়ে নেয়। পরের দিন সকালে অনেক বরফ পড়ছিল, সূর্যের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তখন কমলাদেবী খিদের জন্য কিছু খাবার খুঁজতে বার হয়। তখনই হঠাৎ করে কমলাদেবী মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তাকে দেখে পাড়ার প্রতিবেশীরা তার দিকে এগিয়ে আসে, ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয় এবং ডাক্তারবাবুকে ডাকে। দেখুন, এনার যা শেষ ইচ্ছা আছে সেটা পূরণ করে দিন। এরপরে আমার হাতে আর কিছুই নেই। এনার শরীর খুব খারাপ হতে চলেছে, আস্তে আস্তে শরীরটা আরো খারাপের দিকে যাবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। তখন পাড়া প্রতিবেশীরা সকলে মিলেই কথাবার্তা বলতে থাকে। আচ্ছা, আমি বলি কি, এনারা শেষ ইচ্ছা কি হতে পারে? দুই মেয়ে যদি থাকতো তাহলে শেষবারের মতো দেখতে পেত। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যদি শেষবারের মতন দুটো মেয়েকে একবার দেখতে পেত, তাহলে হয়তো মনের শান্তিটা মিটত। দাদা, আপনারা সকলে মিলে কমলা দিদির দুই মেয়েকে সন্ধান করুন। ওরা কোথায় আছে ওদের খবর দিন। পাড়া প্রতিবেশীরা সকলে মিলে তাদের নাম্বার জোগাড় করে এবং তাদের মায়ের খবর পৌঁছে দেয়। দুদিন পরেই নিতা আর নেহা প্লেনে করে বাড়িতে আসে। গ্রামে অনেক ঠান্ডা ছিল, যার কারণে তারা নতুন নতুন সোয়েটার, চাদর, টুপি পরে আসে। দুই মেয়ের গায়ে সবকিছুই ছিল, কিন্তু মায়ের গায়ে কিছুই ছিল না। মাকে দেখে তারা দুই বোনই চমকে ওঠে। মা, তুমি একবার আমাদের খবর দিলে না কেন? তোমার শরীর এত অসুস্থ, তুমি কি কিছু খাওয়া দাওয়া করছো না নাকি? তুই একবারও খোঁজ নিসনি কেন রে? দিদি, তুমিও তো এতদিন রয়েছে মায়ের খোঁজ নাওনি। আর আমি তো ওখানে চাকরি, পড়াশোনার সূত্রে সবকিছুই ভুলে গিয়েছিলাম। সত্যি মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা পয়সা পেয়ে সবকিছুই ভুলে গিয়েছি। ধনী হতে না হতেই আমাদের এই গরিব মায়ের কথাও ভুলে গিয়েছিলাম। মা, তোরা এসেছিস। আমি তোদের জন্যেই অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চললাম। তোদের মুখটা দেখতে পেলাম, এটাই অনেক। আমি তো কবে থেকে তোদের অপেক্ষা করছি, কবে থেকে ওই পথের দিকে তাকিয়ে রয়েছি। যদি তোরা একবার এসে আমার সঙ্গে দেখা করে যাস। কিন্তু সকাল থেকে রাত হয়ে যায় রোজ অপেক্ষা করতে করতে। কিন্তু তোরা আর আসিস না রে মা। তোরা ধনী হয়েই তোরা তোদের মাকে ভুলে গেলি। আমি তোদের কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠালাম, আর তোরা শেষমেশ আমাকেই ভুলে গেলি। মা, সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি যেতেই হয় তোমাকে নিয়ে যাব মা। আমি নিমাইকে বিয়ে করে নিয়েছি, তাই জন্য সংসার ফেলে আসতে পারছিলাম না। তুমি এবার আমাদের সঙ্গে ব্যাঙ্গালোরে চলো মা, ওখানেই তোমার চিকিৎসা করাবো আমি। এরকমভাবেই তারা দুই ধনী বোন মিলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর কমলা দেবী তার দুই মেয়েকে ক্ষমা করে দেয়। তারপর নিতা এবং নেহা ব্যাঙ্গালোরে চলে যায় এবং সেখানে ভালো ডাক্তারকে দিয়ে মায়ের চিকিৎসা করায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কমলা দেবী আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। তারপর তারা সকলে মিলে আবারও একসঙ্গে বসবাস করতে থাকে। স্নেহা তার বাবা দেবব্রত বাবু ও মা তনয়া দেবীর সঙ্গে রায়গঞ্জ নামক শহরে বাস করত। দেবব্রত বাবু একজন নামকরা ধনী ব্যবসায়ী ছিলেন। একদিক থেকে দেখতে গেলে ঈশ্বরের কৃপায় স্নেহার কোনো কিছুরই অভাব ছিল না। স্নেহাকে দেখতে খুবই সুন্দর ছিল। তাকে দেখতে সুন্দর হওয়া এবং বাবার বিপুল অর্থের জোরে সে দিন দিন খুবই অহংকারী এবং মনুষ্যত্বহীন হয়ে উঠেছিল। এমনই একদিন শীতের সময় ছিল। তখন, এই স্নেহা,
চল আমরা কোথাও থেকে পিকনিক করে আসি। এই শীতের সময় আমাকে পিকনিক করতে খুব ভালো লাগে। হ্যাঁ কৈশানি, তুই ঠিকই বলেছিস। আমারও না কবে থেকে মনটা যেন কেমন ঘুরু ঘুরু করছে। শুধু তোরা কিছু বলিসনি বলে আমি কিছু বলতে পারিনি। তাহলে আর কি, চল আমাদের আশেপাশেরই কোনো পাহাড়ি এলাকার পিকনিক প্লেস থেকে ঘুরে আসা যাক। ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া স্নেহা, ওই জন্য আমরা তোকে এত ভালোবাসি। এই কৈশানি, নিশা, তোরা কাল ঠিক সময়ে চলে আসিস কিন্তু। বেশি দেরি করলে আমি যাব না বলে দিলাম। আর হ্যাঁ, পিকনিকের সমস্ত খরচ আমার। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যেখানে তুই সব খরচ দিবি সেখানে আবার আমাদের কিসের চিন্তা। এভাবেই তারা সেদিন 3 বন্ধু মিলে পিকনিক করতে যাওয়ার প্ল্যান করে নেয়। পরের দিন তারা তাদের প্ল্যান অনুযায়ী সকাল সকাল স্নেহার বাড়িতে এসে উপস্থিত হয়। এরপর তারা 3 বন্ধু মিলে স্নেহার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এভাবেই 3 বন্ধু অনেক হাসি মজা করতে করতে অনেকটা পথ অতিক্রম করে ফেলে। এরপর, এই স্নেহা, এখানে একটু দাঁড়া না বোন, আমরা কিছুক্ষণ ব্রেক নিই। তুই তো কাছাকাছি পিকনিক করবি বলে 30 কিলোমিটার পার করে ফেললি। আমি সকাল থেকে কিছুই খাইনি, আর সেই কখন থেকে গাড়িতে বসেই আছি। আমার কোমর পা সব ধরে যাচ্ছে। হ্যাঁ বুঝেছি, তোর মতো লেজি মেয়েকে আমাদের সাথে নেওয়াটাই উচিত হয়নি। এত ঘন ঘন ব্রেক নিলে আমাদের ডুয়ার্স পৌঁছাতে 10 দিন লেগে যাবে। কি তুই সত্যি সত্যি ডুয়ার্স যাবি নাকি? কিন্তু সে তো 200 কিলোমিটারের পথ। তুই বরং গাড়িটাকে একটু সাইডে নে, তাহলে আমারও একটু সুবিধা হয়। হ্যাঁ, সে তো আমি আগে থেকেই জানতাম, এক শিয়াল ডাকলে সব শিয়ালই ডাকবে। তবে দাঁড়া, আমি দেখছি। এই বলে স্নেহা গাড়িটাকে রাস্তার ধারে একটি মুদিখানার দোকান দেখে দাঁড় করায়। এরপর স্নেহা দোকানটিতে গিয়ে চায়ের খোঁজ করে, কিন্তু সেটি মুদিখানার দোকান হওয়ায় তারা সেখানে চা পায় না। তখন, ওহ, এখানে কোথায় দাঁড় করালাম কি জানি। এই ঠান্ডা ওয়েদারও এখন এর দোকানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। এখন একটু গরম গরম চা পকোড়া পেলে পুরো জমে যেত বল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই দেখ, ওখানে একটা ভুট্টা বিক্রি করছে না? আচ্ছা, আমরা এখন গরম ভুট্টা খেলে কেমন হয় বলতো? ওয়াও, গ্রেট আইডিয়া। এই প্রথম তুই ঠিকঠাক কথা বললি। আই লাভ ভুট্টা। এই ঠান্ডাতে ভুট্টা টক নোনতা গরম মচমচে, উফ, ভেবেই তো জিভে জল চলে এলো। চল চল, ভুট্টা কেনা যাক। এই বলে তারা রাস্তার পাশেই বসে থাকা একজন ভুট্টাওয়ালার কাছে যায়। বৃদ্ধ ভুট্টাওয়ালা তার স্ত্রীর সঙ্গে একটা ঠেলা নিয়ে সেখানে ভুট্টা বিক্রি করছিল। এরপর তারা সকলে মিলে ভুট্টাওয়ালার কাছে গিয়ে স্নেহা বলে, এই যে দাদা, আমাদেরকে 3টে ভুট্টা দিন তো। আর হ্যাঁ, ভালো করে মশলা দেবে, যেন কোনো কিছুরই কম না হয়। হ্যাঁ দাদা, আমারটা একটু লেবু নুন বেশি মাখিয়ে দেবেন, আমি আবার নুন বেশি খাই। হ্যাঁ দিদিমণি, আপনারা চিন্তা করবেন না, আমি ভালো করে নুন আর লেবু মাখিয়ে দিয়েছি। এই নিন আপনাদের ভুট্টা। এই বলে ভুট্টাওয়ালাটি তাদের হাতে ভুট্টা দেয়। ভুট্টা পেয়ে তারা 3 বন্ধুতে খুব মজা করেই ভুট্টা খায়। তারপর স্নেহা বলে, এই যে দাদা, কত দাম হলো? মানে 3 জনের একসঙ্গেই বলবেন। হ্যাঁ, এই যে আপনাদের একটা ভুট্টা 40 টাকা, ওই মানে আপনাদের মোট 120 টাকা হয়েছে। কি 120 টাকা মানে? একটা 40 টাকা পিস? তোমরা তো দেখছি দিন দাহাড়ে মানুষকে লুট করে নেবে। মা, আমি বেশি বলছি না, এতে আমার তেমন কিছুই লাভ হয় না। আমি দিনমজুর, খেটে খাওয়া মানুষ মা, এতে করেই আমার সংসার চলে। আর তাই তো এত বৃদ্ধ বয়সে শীতকে উপেক্ষা করেই ভুট্টা বিক্রি করছি। লাভ হয় না তো আমরা কি করব? আমরা কি তোমাকে ভুট্টা বিক্রি করতে বলেছি নাকি? যত সব, এসব ইমোশনাল কথাবার্তা শুনে কিছুই লাভ হবে না। 20 টাকা পার পিসে ধরুন। না মা, এরকম করবে না, এটা আমার কেনা দামের থেকেও অনেক কম। আমি যেখানে 20 টাকা পিস হিসাবেই ভুট্টা কিনি, আর এত লস করে দিতে পারবো না। তোমরা দয়া করো এই বৃদ্ধ মানুষটার উপর। একদম বাজে বকবে না, বেশি কথা বললে খুব খারাপ হয়ে যাবে। আমাকে চেনো? আমি কে? আমি বিজনেসম্যান দেবব্রত শর্মার মেয়ে স্নেহা শর্মা। সে তুমি যেই হও না কেন মা, আমাদের টাকাটা দিয়ে দাও। আমরা বড়ই অসহায়, এই 2 পয়সা পেলেই তবেই আমরা এই বৃদ্ধ বয়সে খেতে পাবো মা। এদের এভাবে বললে হবে না, দাঁড়া, বাবাকে একবার ফোন করি, বাবা এসে এদের মজা বোঝাবে। এই বলে স্নেহা তার বাবাকে ফোন করে। ফোন পেয়ে দেবব্রত বাবু কিছু লোকজন নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। দেবব্রত বাবু পুরো ঘটনা না শুনে বুঝেই বৃদ্ধ লোকটিকে মারধর করতে লাগে। তখন বৃদ্ধটি বলে, তোমরা এভাবে আমাদের সর্বনাশ করো না, আমরা বড়ই অসহায় বাবা। এই তোমরা এই পুরো গাড়ি ভেঙে গুড়িয়ে দাও, ভুট্টার একটা দানাও না বেঁচে থাকে।
আর এই যে তোমরা ভেবেও পাবে না যে তোমরা কার সঙ্গে পাল্লা দিয়েছো। এই বলে লোকজনগুলো তাদের মারধর করে ভুট্টা ঠেলাটি উল্টে দিয়ে ওখান থেকে চলে যায়। তখন বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে নিয়ে ওখানেই বসে বসে কাঁদতে থাকে। তখন বৃদ্ধা মহিলাটি বলে, হে ভগবান, আমাদের সাথে কি হলো? এবারে আমাদের কি হবে? ভগবান, মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? কেঁদো না অরুণা, কেঁদো না, ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবে, তুমি দেখবে। এভাবেই তারা সেদিন কাঁদতে কাঁদতে একে অপরকে সান্ত্বনা দিতে থাকে। এরপর তারা তাদের ঘরে চলে যায় এবং তাদের কাছে টাকা পয়সা না থাকায় তাদের শুকিয়েই সেই রাত কাটাতে হয়। এভাবেই তারা অতি কষ্টের মধ্য দিয়েই সময় কাটাতে থাকে। এমনই একদিন রাত্রির সময় ছিল। হঠাৎই ঝোড়ো বাতাস শুরু হয়। বৃদ্ধ মলাইবাবুর বাড়ি খুবই জীর্ণ হওয়ায় তাদের ভাঙাচড়া চাল উড়ে গিয়ে তারা রাস্তায় চলে আসে। এরপর অরুণা দেবী বলে, হে ঈশ্বর, এটাই বাকি রেখেছিলে তুমি। ভালো করে খাবার জুটছিল না, এখন আবার থাকার ঘরটাও কেড়ে নিলে। অরুণা, আমাদের কি হবে জানি না, ঈশ্বর কিছু না কিছু একটা নিশ্চয়ই করে দেবে, তুমি দেখে নিও। সে আমি কিছুই জানি না, কিন্তু পুনর্জন্ম বলে যদি কিছু থাকে তাহলে যেন বড় লোকের বাড়ির পশু প্রাণী হয়ে অন্তত জন্মাতে পারি। কিছু না থাকলেও অন্তত দুবেলা দুমুঠো খাবার আর মাথার উপরে ছাদটুকু থাকবে। তোমাকে মানা করছি অরুণা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার বড়ই কষ্ট হয়। এমনইভাবে তারা তাদের দুঃখ প্রকাশ করতে থাকে। এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায়। এরপর হঠাৎই রাস্তার মাঝে একটা গাড়িকে কেন্দ্র করে কয়েকজন লোক হামলা করে এবং তারা গাড়ির চালককে মারধর করে তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে। এটা দেখে তখন বৃদ্ধ লোকটি ছুটে যায় আর লোকগুলোকে মারতে সাহায্য করে। আর এদিকে অরুণা দেবী আশপাশের লোকেদের ডাকাডাকি করতে থাকে। এভাবে করলে লোকগুলি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গাড়ির চালকটি বৃদ্ধ লোকটিকে দেখে কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে। আমাকে ক্ষমা করুন কাকাবাবু, আমি আপনাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছি। সেদিন আমি কিছু না বুঝেই আপনাদের সঙ্গে অনেক অত্যাচার করেছি। এই না না বাবা, তুমি এরকম বলছো কেন? এটা তো আমাদের কর্তব্য। অসহায় বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা এটাই একটি মানুষের অন্য মানুষের প্রতি সব থেকে বড় কর্তব্য, আর আমি তো সেটাই করেছি। কিন্তু কাকাবাবু, আমি তো সেরকম মোটেও ছিলাম না, আমি আমার কর্তব্য ভুলে গিয়েছিলাম, আর তাই অসহায় গরিবদের মানুষ বলেই মনে করতাম না। এখন আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এভাবেই তারা কথাবার্তা বলতে থাকে। আসলে সেই গাড়ির চালকটি আর অন্য কেউ ছিল না, তিনি ছিলেন রায়গঞ্জ শহরের সেই নামকরা ধনী ব্যবসায়ী দেবব্রত শর্মা, যার অর্থের কথা বাচ্চা থেকে বুড়ো সকলেই জানত। এরপর দেবব্রতবাবু বলে, কাকাবাবু, আমি আপনাকে কি যে বলে ধন্যবাদ জানাই কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করুন। আর কাকাবাবু, আপনি যদি না কিছু মনে করেন তাহলে একটা কথা বলবো। আপনি দয়া করে না বলবেন না। আপনারা আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, আমি আমার সঙ্গে আপনাদেরকে নিয়ে আমার কর্তব্য পালন করতে চাই, আর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এখন দয়া করে না বলবেন না। এটা শুনে মলয়বাবু এবং অরুণা দেবীর চোখে জল চলে আসে এবং তারা খুবই খুশি হয়ে যায়। এরপর মলয়বাবু বলেন, দেখেছো তো অরুণা, তোমাকে বলেছিলাম না যে ঈশ্বর কারোরই কোনোদিন খারাপ হতে দেবে না। তিনি নিশ্চয়ই একটা না একটা রাস্তা ঠিকই বের করে দেবেন। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, ঈশ্বর সত্যিই আছেন। এই বলে তারা দেবব্রতবাবুর সাথে তাদের বাড়ি যায় এবং সেখানে গিয়ে দেবব্রত বাড়ির সকলকে সমস্ত ঘটনা বলে। সবকিছু শোনার পর স্নেহা নিজের ব্যবহারে খুবই অনুতপ্ত এবং লজ্জিত বোধ করে এবং স্নেহা ক্ষমা চাইতে থাকে। আর মলয়বাবু এবং অরুণা দেবীও তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজনে দেবব্রতবাবুর বাড়িতেই থাকতে শুরু করে। এরপর থেকে তাদের খাওয়া দাওয়ার আর কোনোই অভাব থাকে না, আর না তো শীতে ঠান্ডার কোনো অসুবিধা। এভাবেই সকলে মিলে হাসি খুশি এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।